সরকারি কর্মচারীদের ন্যায্য পে স্কেল দিতে যেমন হলো শ্রমিক মজুরি কমিশন বিভিন্ন সময় শ্রমিকদের মজুরি কয়েক দফা কিন্তু বৃদ্ধি করেছে। আজকে এই বিষয় নিয়ে আমি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একজন স্যারের সাথে কথা বলছি। সাম্প্রতিক বিষয় কিন্তু একটি বিষয় আমরা জেনেছি যে অনেক ক্ষেত্রে সংশোধন করে 3 বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে যদিও ইতিবাচক। তারপর নিম্নতম মজুরি বোর্ড নিয়মিতভাবে খাত ভিত্তিক মজুরি নির্ধারণ করেছে। যেমন যদি আমরা ধরি গার্মেন্টস, চা বাগান, পোল্ট্রি ইত্যাদি শিল্প খাতে একাধিকবার মজুরি বৃদ্ধি পেয়েছে। অথচ বাস্তবতা হলো সরকারি কর্মচারীদের সর্বশেষ জাতীয় পে স্কেল হয়েছে 2015 সালে। দীর্ঘ প্রায় 11 বছর ধরে নতুন পে স্কেল নেই। এই সময়ে কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে যদি আমরা আসি, 2022 সালের সার্কুলারের মাধ্যমে এন্ট্রি লেভেল কর্মকর্তাদের ন্যূনতম 39 টাকা নির্ধারণ করে ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এতে স্পষ্ট বিভিন্ন খাতের সমসময় বেতন সমন্বয় হচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই পে স্কেলে আবদ্ধ। বর্তমানে বাজারের জীবনযাত্রার মান, যাত্রা ব্যয় এবং মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল এখন সময়ের দাবি হয়েছে। রাষ্ট্রযন্ত্র সচল রাখতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাই দ্রুত পে স্কেল ঘোষণা এখন সময়ের অপরিহার্য দাবি বলে আমি মনে করছি। কিন্তু এখন বিষয় হলো যে এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। আমাদের আশিক ভাই, আমার মনে হয় আপনি মাইক্রোফোন ছাড়া কথা বলেন। আমাদের এই যুক্তিগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সামাজিক মানে সমাজে যারা আছেন তাদেরকে আমরা সর্বদা ধরবেন। তাদেরকে আমাদের এই যে বিষয়গুলো বললাম সেগুলো তাদের কাছে তুলে ধরতে হবে। শুধু কর্মসূচি দিলেই হবে না, আমাদের জনমত তৈরি করতে হবে এবং বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রী আছেন তাদের কাছে যেতে হবে, আমাদের তাদেরকে বুঝাতে হবে। কারণ তারাও জানে যে আমাদের একটি পে স্কেল খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা চাই যে বর্তমান যে সরকার রয়েছেন, আমরা তার ভিতর বিষয়টা তাদের নির্বাচনী স্তরে আনছেন, তারা অবজার্ভ করছেন এবং তারা কি ধরনের কত টাকার অর্থ লাগতে পারে, কোন খাত থেকে, এই বিষয় নিয়ে অবশ্যই তারা ভাববেন বা ভাবতেছেন। এখন বিষয় হলো আমরা এই মুহূর্তে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের জনমত তৈরি করতে হবে এবং আমরা বিশেষ করে মানববন্ধন, স্মারকলিপি এগুলো দেওয়া শুরু করতে হবে এবং বিশেষ করে আমাদের যে যুক্তিগুলো যে আমাদের পে স্কেল কেন দরকার এই বিষয়গুলো বেশি বেশি করে লেখালেখি করতে হবে, বলতে হবে সংবাদ মাধ্যমে সকল বিষয়ে বারবার সরকারের দিক থেকে শুরু করতে হবে। আমরা আশা করি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের এই দায়িত্ব নিয়েছেন, এই ক্রান্তি লগ্নে এসে আমরা বিশ্বাস করি তিনি ওই প্রজাতন্ত্রের বৈষম্যগুলো অবশ্যই তিনি দ্রুত সময়ে এটা সমাধান করবেন, এটা আমাদের বিশ্বাস। কারণ তিনি বলছেন যথাসময়ে তারা পে স্কেল আমাদের দিবে। আমরা এখন যদি ধরে নেই যে আমরা খুশি হব যে ঈদের আগে, যেহেতু আমাদের অনেক দিনের 11 দিন, আমরা তো চাই ঈদের আগে আমাদের এরকম একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপহার দিবেন। আমরা তো এটা মাননীয় নতুন প্রধানমন্ত্রীর কাছে করতেই পারি, তাই না? কিন্তু তারপরেও আমাদের সরকারের নীতি নির্ধারণী অর্থ মন্ত্রী মহোদয় অনেক চৌকস, অনেক প্রজ্ঞাবান একজন মানুষ, আমির খুশরু মাহমুদ এবং চৌধুরী। তারপর আপনার দেখেন যে হলো আমাদের অর্থ প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, আমাদের বিভিন্ন সময়ে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু উনি সবসময় কর্মচারীর অধিকার নিয়ে কিন্তু কথা বলেছেন। আমাদের ডাকে সবসময় পাশে পেয়েছি জনাব জুনায়েদ সাকি, তিনি কিন্তু বর্তমানে অর্থ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সেখানে আমাদের তো বলতে বা আমাদের হলো প্রতিনিধি নতুন করে বোঝানোর কিছু নাই, সে কিন্তু অনেক কিছুই আমাদের জানেন। আমরা চাই এখন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, সরকারি কর্মচারীদের সহযোগিতা করতে হবে, যাতে সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর বেতন কাঠামো, যেহেতু সুপারিশ জমা হয়েছে, সেই সুপারিশের মধ্যে কর্মচারীদের করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবেন। এটা কর্মচারী সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আমি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। জনাব আব্দুল মালিক ভাই, আপনি কিছু ফিরিয়ে দিন। মালিক ভাই আমি একটু কথা বলতে চাই। জি বলো।
আচ্ছা, মালিক ভাই এবং আশিক ভাই এবং আরো একজন ভাই যুক্ত আছেন আমাদের সাথে। তো আমি যে বিষয়টা আমাদের যে যারা দর্শক আছেন, যারা দেখতেছেন লাইভটা, তো তাদের পক্ষ থেকে আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আপনারা যেমনটা জানেন যে আমাদের পাশের দেশ ভারতে 2018 সাল থেকেই তাদের সপ্তম পে কমিশনের মাধ্যমে সর্বনিম্ন 18,000 রুপি তাদের বেতন করা হয়েছে 2018 সালে আমাদের পাশের দেশ ভারতে। কিন্তু আমাদের 2015 সালে অষ্টম পে স্কেলে সর্বনিম্ন 8,250 টাকা করা হয়েছে। ইতিমধ্যে 11টি বছর অতিক্রম হয়েছে, এটা 2026 সাল। এখন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। কিন্তু আমাদের দেশের সাংবাদিকদের যে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল, যে 8,250 টাকা দিয়ে কিভাবে একজন কর্মচারী জীবনযাপন করে, এই বিষয়গুলো একজন মন্ত্রীকে প্রশ্ন করা বা সরকারের উচ্চ পর্যায়ে তাদেরকে প্রশ্ন করা, এই ধরনের প্রশ্ন করা। তো এই ধরনের তাদের যে জীবনযাপন, কিভাবে তারা চলাফেরা করছে, তারা এখন হত দরিদ্রদের কাতারে চলে গেছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা। তো এই বিষয়গুলো সাংবাদিকদের যেভাবে উপস্থাপন করা উচিত ছিল, তারা কোন মন্ত্রীদেরকে আমরা দেখি এভাবে উপস্থাপন না করে তারা উল্টো বলে যে মূল্যস্ফীতি বাড়বে, যদি পে স্কেল দেন এটা কিভাবে সামাল দিবেন, এই ধরনের কথাগুলো তারা কেন বলে। এবং এই রাষ্ট্রের যে 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে সরকারি কর্মচারীরা যে মানবেতর জীবনযাপন করছে, আমি আজকে একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, সরকারি কর্মচারী, তিনি বলেছেন যে নবম পে স্কেল না হওয়ার কারণে তিনি বিয়ে পর্যন্ত করতে পারছেন না। সরকারি চাকরি করেন কিন্তু টাকার জন্য বিয়ে করতে পারছেন না। তো এই ধরনের নির্মম আরো অনেক গল্প আছে সরকারি কর্মচারীদের। তো এই বিষয়টাকে আপনারা আসলে মালিক ভাই কিভাবে দেখছেন, যে আমাদের দেশের সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত কিনা? এখন সাংবাদিক তো হচ্ছে ওনারা আসলে মানে কারো পক্ষ হয়ে কখনোই কথা বলে না। ওনাদের কাছে যখন যেটা মনে হয় তখন সেটাই তারা তুলে ধরে। কারণ সাংবাদিক, আগের যে একটা সাংবাদিকতা ছিল, তাদেরকে জাতির বিবেক বলা হতো। তারা সমাজের যে সত্যিকারের যে বিষয়টা, সেই জিনিসগুলোই কিন্তু তারা তুলে ধরতো। কিন্তু এখনকার সাংবাদিক মানে এখন এত সাংবাদিক যা বলার মতো না। এদের ক্ষেত্রে আসলে মানে নৈতিকতা কি আর অনৈতিকতা কি, এই জিনিসটাই তারা মানে ডিফেন্স করে না। এই জিনিসগুলোই তারা ঠিক মতো মানে বোঝে না। যখন যেটা পায় সেটাই তুলে ধরে। এবং এর ক্ষেত্রে এদের আসলে কোনো মানে কি বলবো, এদের সংবাদের কোনো আগাগোড়া নেই। এই সাংবাদিকতার কথা তুলে না ধরে আসলে আমরা আমাদের নিজেদের দাবির কথা নিজেদেরকে উপস্থাপন করতে হবে। কেননা সাংবাদিকরা কখনোই চায় না যে আমাদের সরকারি চাকরিজীবীদের পে স্কেল হোক। কারণ অতীতে তাদের যে নিউজ, তাদের যে প্রচারণা থেকে আমরা দেখেছি যে তারা এই পে স্কেলের পক্ষে কখনো রিপোর্ট করেনি, কখনো পে স্কেলের পক্ষে তারা প্রস্তাব করেনি। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমাদের মানে সরকারের কাছে তো চলমান যে পরিস্থিতি, এই যে একটা সংকট তৈরি হয়েছে, কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে, দ্রব্যমূল্যের অনেক দাম বেশি, যার কারণে কিন্তু সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটা করতে পারছে না। তো এইটা তো তুলে ধরার মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে, একটা সাংবাদিকতার পেশার মধ্যে পড়ে, যে রাষ্ট্রের যে পরিস্থিতি এটা তুলে ধরা। একতরফা ভাবে তো তারা শুধু মূল্যস্ফীতির কথা বলতে পারে না, কারণ 2015 সালের পরে কিন্তু 100% উপরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তো ওই হিসাবে তো আমাদের অনেক আগে পে স্কেল পাওয়ার কথা ছিল। তো এই যুক্তিটা তো তারা দেখা, তারা সামনে যেটা না না, তুমি যেটা বলতেছো যে সাংবাদিকরা কেন আমাদের দাবির কথাগুলি তুলে ধরে না বা আশায় বিষয়, এটা তো আসলে আমরা এটা সঠিক উত্তর দিতে পারবো না। কেননা এখন সাংবাদিক যদি নিজের প্রয়োজনটা আমার অনুভবটা না করে, তাহলে তারা আমি সাংবাদিককে জোর করে আমার দায়িত্বটা বোঝাইতে পারবো না, তাই না? অনেক অনেক অর্থনীতিবিদ আছে, ইকোনমিস্ট আছে, তারা পে স্কেল নিয়ে বিরোধিতা করে, এই মূল্যস্ফীতির দিকটা তুলে ধরে, এটা সেটা অনেক কিছু। কিন্তু এখন নির্বাচিত সরকার আসছে, এখন তোমরা তোমাদের দায়িত্বের কথাগুলি বলো, যে এখন সরকার যেটা করতে যাচ্ছে সেটাতে মূল্যস্ফীতি বাড়বে কিনা বা ওইটাতে হবে কিনা, সেটা তোমরা বলো না। শুধু যখনই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের কথা দিতে যায়, তখনই তোমরা বিভিন্ন যে আছে, সিপিডি আছে একটা, তারাও পে স্কেলের মানে বিভিন্ন নেগেটিভ দিকগুলি তুলে ধরে। তো এখন তাদেরকে, সিপিডি কে বলবো যে এখন তোমরা তোমরা তোমাদের মতামত দেখাও, তোমাদের কতটুকু হ্যাডম আছে, সাহস কতটুকু আছে, এখন নির্বাচিত সরকারের সামনে তোমরা সেই তোমাদের তথ্যগুলি তুলে ধরে দেখাও। শুনে